Welcome back to another class, and in this class we shall be doing a new chapter which is called as time of supply. এই চ্যাপ্টারে তাহলে আমরা কি দেখব? First we will answer this very simple question: why do we need to understand the time of supply and the different provisions related to it? According to your syllabus, it asks us to know need for determination. That means, why do we need to determine the time of supply? And then the very next thing it talks about are provisions related to forward charge and reverse charge yes. And তুমি এটা জেনে হয়তো খুশি হবে, all these are only for time of supply of goods. Services syllabus-এ include করা হয়নি, okay? তো সার্ভিস এখনো include করা হয়নি. We shall be looking at this chapter only from the perspective of time of supply of goods, okay? So basically এই চ্যাপ্টারটা শুরু করার আগে there is one particular section that we have to understand, that is section 31, okay? এখন section 31 টা কেন আমরা জানতে চাইছি একটু পরে you will understand, but at least let us first discuss what is section 31 talking about, okay? Let's say this section is actually dealing with invoice. Invoice নামটা নিশ্চয়ই অজানা নয়. You know about what invoice is. Now this section, এই সেকশনটা বলছে যে ম্যান্ডেটরিলি কোন সময়ে আমার ইনভয়েস ইস্যু করতেই হবে. তার মানে এই সেকশনটা আমার বলছে ম্যান্ডেটরি ইস্যু অফ ইনভয়েস কখন হচ্ছে, ওকে? বা কোন ডেটে, ডেট অফ deemed issue of invoice, মানে কোন ডেটটা তুমি হয়তো ইনভয়েস ইস্যুও করনি কিন্তু সেখানে কনসিডার করা হচ্ছে যে দ্যাট ইউ হ্যাভ অলরেডি ইস্যুড বা ম্যান্ডেটরিলি ইট ইজ রিকোয়ার্ড, ওকে? অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ডেট উই আর টকিং, লাস্ট ডেট of mandatory issue of invoice, okay? So let's talk about it. Let's draw diagram, okay? Invoice date বা last date, এটাকে আমরা তিন ভাগে দেখতে পারি, okay? Here we actually are dividing the supply of goods in three different categories, okay? So first, let's say normal situation. তো নর্মাল সিচুয়েশনে যখন কোনো সাপ্লায়ার কোনো গুডস পাঠাচ্ছে, ওই কেসে আমার লাস্ট ডেট অফ ম্যান্ডেটরি ইস্যু অফ ইনভয়েসটা কীভাবে আমি ক্যালকুলেট করব? এখানে বলেছে, এইখানে যে প্রভিশনসগুলো বলছে, ফার্স্ট ইজ আমাদেরকে বিফোর or at the time of, before or at the time of মানে আগে কি সেই সময়, কোনটার সময় বলছে removal, delivery or made available to recipient. বলছে before or at the time of removal, delivery or made available to recipient.
এই কথার অর্থটা কি? বলছে যে আমার লাস্ট ডেট অফ ম্যান্ডেটরি ইস্যু অফ ইনভয়েস কবে হবে? বিফোর দ্যাট ডেট অফ রিমুভাল অর অ্যাট দ্য টাইম অফ রিমুভাল। আগে যদি করে থাকে ওয়েল এন্ড গুড, আর যদি না করে থাকে দেন দ্য লাস্ট ডেট উড বি দ্য ডেট অফ রিমুভাল। ওকে, নেক্সট সিচুয়েশন আসছে আমাদের ফর কন্টিনিউয়াস সাপ্লাই। ওকে, কন্টিনিউয়াস সাপ্লাই যখন হচ্ছে, কন্টিনিউয়াস সাপ্লাই মানে কি? হয়তো সেই গুডসটা কন্টিনিউ তোমাকে সাপ্লাই করে যেতেই হয়। জাস্ট ফর এক্সাম্পল, গ্যাস বা ওয়াটার বা ইলেকট্রিসিটি, ঠিক আছে, এগুলো তোমার কন্টিনিউয়াস, এগুলো কি তুমি লটে লটে পাঠাতে পারবে? নট পসিবল। ওকে, সো হোয়াট হ্যাপেন্স ইন দ্যাট কেসেস? কন্টিনিউয়াস সাপ্লাই কেসে কীভাবে আমাকে এই রুলটা গাইড করছে? হোয়াট ইজ দ্য লাস্ট ডেট অফ ম্যান্ডেটরি ইস্যু অফ ইনভয়েস? এখানে বলছে excuse me, before or at the time of কিসের? বিফোর or at the time of what? বিফোর or at the time of বলছে successive issue of statement of accounts or date on which payment received। এখানে সিম্পল কথা বলছে যে কন্টিনিউয়াস সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়, ওরা বিভিন্ন লটে লটে মানে বিভিন্ন পার্টে পার্টে সেটাকে রেকর্ড করে। তো ইদার দ্যাট রেকর্ডিং ডেট অর দ্য ডেট অন উইচ দ্যাট amount is received. Okay, it can be before or at the time of. Don't worry, we will actually do some numerical to solve all these things. Okay, and the last thing relates to goods sent on approval. তার জন্য আমাদের কি রুল আছে? সিম্পল কথা বলছে, যদি আমার গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল থেকে থাকে তখন আর্লিয়ার অফ দ্য ফলোয়িং, কিসের আর্লিয়ার? বলছে 6 months from the date of removal of goods। যেদিন গুডসটাকে পাঠানো হয়েছে ফর অ্যাপ্রুভাল সেদিন থেকে 6 months, or নেক্সট বলছে ডেট when the recipient receives বা accepts। ঠিক আছে, তো এটা হলো আমাদের বেসিক রুল। কেন এই সেকশন 31টা ইম্পর্টেন্ট? বিকজ ইট উইল হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড আর ডিটারমাইন দ্য টাইম অফ সাপ্লাই অফ গুডস। এটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস, ওয়ান অফ দ্য মেজারিং স্ট্যান্ডার্ড বলতে পারো, যার দ্বারা আমি টাইম অফ সাপ্লাইকে বুঝতে পারি। এবার লেট আস কাম ব্যাক টু এগেইন দ্য বিগিনিং। ওকে, টাইম অফ সাপ্লাই। এবার টাইম অফ সাপ্লাইয়ে আমি কি বুঝতে চাইছি? আমি বুঝতে চাইছি যে কোন টাইমে আমার ট্যাক্স লায়াবিলিটি অ্যারাইজ করে। এবার দেখো, টাইম অফ সাপ্লাইয়ে আমার মেইন জিনিস যেটা জানতে হবে, এখান থেকে আমার দুটো কোয়েশ্চেন আছে যেটা আমাদেরকে জানতে হবে। ফার্স্ট ইজ when does the liability arise, মানে কোন সময় লায়াবিলিটি অ্যারাইজ করছে।
তাহলে তো আমি বুঝতে পারবো আচ্ছা এই পয়েন্টে যদি আমার লায়াবিলিটি অ্যারাইজ করে তাহলে এই পয়েন্ট থেকে এই টাইমের মধ্যে আমাকে টাকাটা পেতে হবে। ওকে, আর আমার যদি নাই জানা থাকে যে লায়াবিলিটি কবে অ্যারাইজ করছে, তাহলে আমি ট্যাক্স কোন পয়েন্টে করব, কোন পয়েন্টে ট্যাক্স চার্জ করব, আমার সেই পয়েন্টটা জানতে হবে। নেক্সট বলছে when is it paid to the গভর্নমেন্টকে আমি কবে পে করব। তো আমার জেনারেলি এখানে দুটো মেইন কোয়েশ্চেন আছে, when does the liability arise, when is it paid to the government। ওকে, এবার সব থেকে সহজ আনসার এটা, when is it paid to the government। এটার জন্য রুল বলছে যে ধরো টুডে ইজ 3rd February, আজকে যদি তোমার ট্যাক্স লায়াবিলিটি অ্যারাইজ হয়, your payment must be before or on 20th March। ঠিক আছে, যদি আমার এটা 19th January হতো তাইলে পেমেন্ট আমার কবে হতো, ওটা হতো 20th February আগে। ওকে, তার মানে বলছে কারেন্ট মান্থের ট্যাক্স লায়াবিলিটি to be paid before 20th day of next month। ওকে, তো এটা হলো আমার বেসিক রুল, মানে আজকের যে আমার ট্যাক্স লায়াবিলিটি অ্যারাইজ হবে কারেন্ট মান্থে, নেক্সট মান্থে বাই 20th we have to pay। Okay, this is the basic provision, when is it paid to the government। So now let us return to the main question, when does the liability arise। এটা বোঝার জন্য we will go into some detailed understanding, liability ঠিক কোন টাইমে অ্যারাইজ হয়। এবার তার মানে আমাদের একটা মাথায় আন্ডারলাইং অ্যাজাম্পশন আছে যে there are multiple points where liability may arise। ওটাই বোঝার জন্য চলো let's write this question again, when does the liability arise। এবার ধরো এখানে সাপ্লায়ার কিছু গুডস পাঠাচ্ছে রেসিপিয়েন্টের কাছে। ওকে, এবার এটার মধ্যে কি কি জিনিস থাকতে পারে। ফার্স্ট অফ অল ও হয়তো সব থেকে আগে ইনভয়েস ইস্যু করলো। ওকে, তারপরে ইনভয়েস ইস্যু করার পরে ও গুডস সেন্ড করলো। ঠিক আছে, যখন গুডস পাঠিয়ে দিল, রিসিপিয়েন্ট পাওয়ার পরে, বা হয়তো গুডস ইন ট্রানজিট আছে, রিসিপিয়েন্ট পাওয়ার আগে অ্যামাউন্ট পে করে দিল। ওকে, আর তারপরে অ্যামাউন্টটা যতক্ষণ না সাপ্লায়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ততক্ষণ সে কিছু করেনি, যেই টাকা ঢুকে গেল তখন সে এটাকে বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি করলো। এবার তুমি বলো এখানে আমাদের সিম্পল এক্সাম্পলটাতে 4খানা পয়েন্ট আছে। ঠিক আছে, একটা ডিফারেন্ট ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, the different date of goods sent, amount pay and books of entry। এবার তুমি আমাকে বলো which পয়েন্টে আমি ট্যাক্স চার্জ করব। হয়তো দেখো এটা হয়ে যাচ্ছে জানুয়ারিতে, এটা হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে, তার মানে আমি যদি ভাবি যে এটা পুরোটাই সেম, এটা কিন্তু ঠিক নয়, যে কোনো জায়গায় চার্জ করলেই হয়ে যাবে, এটা কিন্তু ভুল। কারণ কি, আমি যদি জানুয়ারির মধ্যে করি তাহলে আমার ফেব্রুয়ারিতে টাকা পেয়ে যাবে গভর্নমেন্ট, কিন্তু আমি যদি ফেব্রুয়ারিতে করি তাহলে তো আমার পরের মাসে চলে যাবে টাকা পেমেন্টটা। ওকে, সো দিস ইজ ওয়ান সিচুয়েশন ওয়ার when supplier sends goods to recipient, there are at least 4 different points
অ্যাটলিস্ট এর মধ্যে কোন পয়েন্টে আমার ট্যাক্স চার্জ হবে। নেক্সট সবসময় যে এটা সেম অ্যারেঞ্জমেন্টসে থাকবে নট নেসেসারি। তোমার নেক্সট আমরা যেটা দেখছি, ধরো সাপ্লায়ার থেকে কোনো গুডস যাচ্ছে রিসিপিয়েন্টের কাছে, ও হয়তো সবার আগে পেমেন্ট পেলো, কিছু অ্যাডভান্স পেমেন্ট পেতেই পারে। পেমেন্ট পাওয়ার পর সে ইনভয়েস তৈরি করলো, ইনভয়েস তৈরি করার পর সে গুডস পাঠিয়ে দিল, অ্যান্ড দেন আলটিমেটলি সে বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রি দিল। এবার এখানেও পুরোটা উল্টোপাল্টা, কোন পয়েন্টে হবে? টাইম লাইন তো আমার এটা মানে লেফট টু রাইট টাইম যাচ্ছে, কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি তো আগে পরে হতেই পারে। সো ওয়্যার উইল ইউ চার্জ দ্য ট্যাক্স? এই পার্টিকুলার প্রবলেমটাকে সলভ করার জন্য কিন্তু এসছে আমাদের টাইম অফ সাপ্লাই রুলস, ঠিক আছে? এবার রুলস ফর time of supply. I hope you will understand the shortcut. TOS means time of supply. এবার রুলস কি বলছে? রুলস বেসিক্যালি দুটো ভাগে ডিভাইড করে দেওয়া হয়েছে। ওকে, কি কি ভাগে ডিভাইড করে দেওয়া হয়েছে? ফার্স্ট বলছে জেনারেলদের জন্য, জেনারেল ট্রানজ্যাকশন বা জেনারেল রেজিস্টার্ড পিপলের জন্য, আর একটা বলছে কম্পোজিট স্কিমের জন্য। এবার আমরা হয়তো বলতে পারি কম্পোজিট স্কিম মানে কি? যেই রেজিস্টার্ড বিজনেস বা পার্সনের, ঠিক আছে, টোটাল আমার টার্নওভার ইজ লেস দেন 1.5 crore, ওদেরকে একটা অপশন দিয়েছে গভর্নমেন্ট থেকে। গভর্নমেন্ট বলেছে যে দেখো তোমাদের তো টার্নওভার বেশি নয়, আর তোমাদের তাহলে বেশি একটা ঝামেলায় যেতেও হবে না, তোমরা এই সব প্রভিশনসগুলো তুমি বেশি না ফলো করে একটা সিম্পল স্ট্যান্ডার্ড রেটে তুমি আমাকে জিএসটি দিয়ে দাও, তোমাকে মাল্টিপল রেট ফেট নিয়ে এত ঘাটতে হবে না, তোমার ঝামেলাটা আমি কমিয়ে দিলাম, ঠিক আছে? তুমি অন্য প্রভিশন ফলো করবে, তোমার রেট ফেট এত মাল্টিপল রেট ফেটে তোমাকে জিএসটি দিতে হবে না, তুমি একটা স্ট্যান্ডার্ড রেটে দিতে পারো। তো ওটা অপশানটা যারা অ্যাভেল করে ওরা কম্পোজিট স্কিমে এসে পড়ে, ওকে? আর যারা অ্যাভেল করে না ওরা জেনারেল স্কিমে এসে পড়ে, ঠিক আছে? তার জন্য আমার দুটো পার্ট হয়ে গেল। এবার এই যে রুলটা আমি যেটা বলছি, দিস ইজ অ্যাট প্রেজেন্ট রুল, তার আগেও রুল আছে বাট দ্যাট ইজ নট নেসেসারি, কারণ কি সেটা 2017 রিলেটেড, ওকে? আজকের যে রুলটা বলছে দ্যাট কেম ইনটু এফেক্ট ফ্রম 15th November 2017 টিল ডেট, আজ অবধি এই রুলটা অ্যাপ্লিকেবল। এই রুলটাতে প্রথমে আমরা দেখছি যে জেনারেল ট্রানজ্যাকশন যদি হয় তখন আমার রুল কি বলছে, ওকে? আমার রুল বলছে হোয়াট ইজ দ্য টাইম অফ সাপ্লাই? টাইম অফ সাপ্লাই ইজ earlier of the following. কোনটার earlier? বলছে date of issue of invoice or section 31, মানে last date on which supplier is required to issue invoice mandatorily, ঠিক আছে? দেখেছো এই জায়গাতে সেকশন 31টা এসে পড়েছে, দ্যাটস ওয়াই উই ডিসকাস সেকশন 31 a little bit ahead, okay? So simply speaking, rules for time of supply is saying that date of issue of invoice or section 31, whichever is earlier, will be the date, or rather I should say time of supply, earliest যেটা আসছে, ঠিক আছে? তো ভেরি সিম্পল, আমাদেরকে খালি কি দেখতে হবে? earlier of the following of what? date of issue of invoice or section 31. section 31 আমাকে কি বলছিল? section 31 was simply saying to me that
আমার যদি নর্মাল ট্রানজেকশনস হয়, then in such case before or at the time of removal or delivery or of goods or when the goods are made available to the recipient, ওটার আগে বা সেই ডেটে, ওকে, that would be my issue of invoice mandatorily. So this is a very simple provision and we will of course do some case studies related to it. Now let us come to composite scheme. যারা composite scheme avail করেছে ওদেরকে basically earlier of the following এইভাবে দেখতে হয়, earlier of the following, ঠিক আছে, এখানে একটা স্ট্রাকচার রাখবো, ঠিক আছে, এখানে earlier of what? invoice or receipt of payment বা payment received বলতে পারি, ঠিক আছে। এবার ইনভয়েসের জন্য এখানে রুলটা বলছে ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, মানে অ্যাকচুয়াল ডেট যেদিন ইস্যু করেছিল, অর সেকশন 31, তার মানে দেখো এটা একটা রেপ্লিকা হয়ে যাচ্ছে আগেরটার, ওকে। এই জেনারেল প্রভিশনসটা সিম্পলি এই জায়গায় এসে পড়ছে, কিন্তু এই জায়গাটা কেন দিয়েছে বলেছে এখান থেকে একটা ডেট বেরোবে, এটাকে কম্পেয়ার করা হবে আরেকটা ডেটের সাথে, পেমেন্ট রিসিভড ডেটের সাথে, ঠিক আছে। এই পেমেন্ট রিসিভড আর ইনভয়েসের ডেটের মধ্যে যেটা আর্লিয়ার হবে সেটাকে আমি কনসিডার করব। তো কম্পোজিট স্কিম নিলে এই জায়গায় একটু হালকা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কম্পোজিট স্কিম না নিলে এটা খুবই ইজি হয়ে যাচ্ছে। তার মানে দেখো জেনারেলে ক্ষেত্রে আমি কিন্তু ডেট অফ পেমেন্টকে কনসিডারই করছি না, উই আর নট অ্যাট অল কনসিডারিং ডেট অফ পেমেন্ট, বা কবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো, কবে পেমেন্ট পেলাম, নো, উই আর নট কনসিডারিং দিস। নর্মালি ম্যাক্সিমাম অঙ্কর জন্য আমাদের যেটা জানতে হবে বা ম্যাক্সিমাম সিচুয়েশন সলভ করার জন্য, দ্যাট ইজ দ্যাট date of issue of invoice or section 31 whichever is earlier, সেটাই হয়ে যাবে আমার time of supply. So now let us do certain case studies based on it. Our first case study will be dealing with this provision, okay. Now let us write this down. কেস স্টাডি। এবার এই কেস স্টাডিতে দেখো, লেটস সে দেয়ার ইজ ওয়াই লিমিটেড, ওকে। এবার ওয়াই লিমিটেড সে সিনথেটিক সিল্ক ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যান্ড হি ডাজ নট কাম আন্ডার কম্পোজিট স্কিম, মানে কম্পোজিট স্কিমে আসছে না, তার মানে আমার জেনারেল প্রভিশনস অ্যাপ্লাই হবে, ওকে। নাও ফার্স্ট ইনফরমেশন দেওয়া আছে অর্ডার রিসিভড, মানে ওর কাছে একটা অর্ডার এসছে টু সাপ্লাই 50,000 meters to be limited, এটা কোন ডেটে এসছে, November 30th 2019। সো একটা ডেট আমরা পেয়ে গেলাম যেদিন আমার অর্ডার রিসিভ করলো। লেটস সে নেক্সট বলছে অ্যাডভান্স পেয়েছে কত টাকার অ্যাডভান্স পেয়েছে, 5 লাখ। ডেটটা কবে, November 30th 2019। নেক্সট সিচুয়েশন বলছে ম্যানুফ্যাকচারিং স্টার্টেড, ম্যানুফ্যাকচারিং ওরা স্টার্ট করে দিয়েছে। এবার কোন ডেটে স্টার্ট করলো,
বলছে ডিসেম্বর 18, 2019 এই ডেটে ওরা ম্যানুফ্যাকচার স্টার্ট করলো। আর কমপ্লিট করলো কবে? ওদের 50,000 মিটার ম্যানুফ্যাকচারিং করা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর 26, 2019। এবার দেখো অনেক কটা ডেট দেওয়া হচ্ছে, সো দ্যাট it looks confusing, but then ultimately it will help you to solve it. Okay, so don't get confused by so many dates. fourth point বলছে packaging completed by December 27, 2019. ফিফথ বলছে goods sent from factory কোথায় পাঠালো? goods sent from factory to nearby depot of Y Limited, মানে Y এরই আরেকটা ডিপোতে পাঠিয়ে দিল। সেটা কোন ডেটে পাঠালো? ডিসেম্বর 28, 2019। এবার গুডস ইন্সপেক্টেড, একটা ডেটে ইন্সপেক্ট করা হলো বাই বি লিমিটেড, মানে ওয়াই এর ডিপোতেই বি লিমিটেড এসে গুডস ইন্সপেক্ট করলো। লেটস সে দিস ওয়াজ ডান অন ডিসেম্বর 29, 2019. Next, payment received. যে পুরো টাকাটা ছিল সেটাও ডিসেম্বর 29, 2019 পুরো টাকাটা পেয়ে গেল। নেক্সট পয়েন্ট বলছে এবার গুডসটাকে ফাইনালি ডেলিভার করা হলো। নাও এতক্ষণ ডেপোতে ছিল, চেকিং হলো, চেকিংয়ের পরে পেমেন্ট পেয়ে গেলো, এবার গুডসটাকে ডেলিভার করলো। কোন ডেটে গুডসটাকে ডেলিভার করেছে? এটা বলছে ডিসেম্বর 30th, 2019 এই ডেটে ডেলিভার করেছে। এবার ডেলিভার করে দেওয়ার পরে বলছে ট্যাক্স ইনভয়েস ইস্যু করেছে। কবে ইস্যু করেছে? জানুয়ারি 2nd, 2020। অ্যান্ড লাস্ট ইনফরমেশন বলছে যে ব্যালেন্স পেমেন্ট রিসিভড, মানে আগে হয়তো ফুল টাকাটা দেয়নি, এখন বাকি ব্যালেন্স টাকাটা পেয়ে গেছে। সেটা কবে পেয়েছে? জানুয়ারি 14, 2020। এবার এখান থেকে আমাদেরকে বলেছে টাইম অফ সাপ্লাইটা বের করো। নাও ইট লুকস ভেরি কমপ্লিকেটেড, ঠিক আছে? দেখো আমাদের রুলটা কি বলছে, আর্লিয়ার অফ দ্য ফলোয়িং ডেট অফ ইস্যু অফ ইনভয়েস, ঠিক আছে? আমরা এখান থেকে ডেট অফ ইস্যু ইনভয়েস কোথায় পাবো? সিম্পলি স্পিকিং আমাদের এখানে ট্যাক্স ইনভয়েস আছে জানুয়ারি 2, 2020, তো এটা আমাদের একটা রেলেভেন্ট ইনফরমেশন। ডেট অফ ইস্যু অফ ইনভয়েস। আর আরেকটা আমাদেরকে বলেছে সেকশন 31। সেকশন 31-এ আমাদের প্রভিশনসটা কী ছিল? সেকশন 31 আমাদেরকে বলছিল বিফোর অর অ্যাট দ্য টাইম অফ রিমুভাল, ডেলিভারি অর when the goods are made available to the recipient। এবার দেখো তো আমাদের গুডস কবে পাঠানো হয়েছে। আলটিমেটলি এই ডেটে কিন্তু গুডসটাকে পাঠানো হয়েছে, ঠিক আছে? তুমি বলবে স্যার একটু আগে তো আমরা দেখলাম যে গুডস সেন্ট ফ্রম ফ্যাক্টরি টু নিয়ার বাই ডিপো অফ ওয়াই লিমিটেড, এটা তো ওয়াই এর কাছেই আছে, ওয়াই এর এখান থেকে ওয়াই এর আরেক জায়গায় গেছে, ওটা তো বির কাছে যায়নি, বির কাছে পৌঁছয়নি। সো এখানে সিম্পলি স্পিকিং আমাদেরকে দেখতে হবে যে বির কাছে কবে পৌঁছলো। তো এখানে একটা ইনফরমেশন বলছে যে গুডস ডেলিভার্ড,
সেটা 30th। তো মানে এটা থেকে আমার কম্পারিজন হয় উইচ ইজ দ্য আর্লিয়েস্ট ডেট, ডিসেম্বর 30, 2019। ওকে, এবার দেখো এখানে তুমি হয়তো বলতে পারো স্যার আমার তো এখানে কয়েকটা ইনফরমেশন আছে, একটু কেমন কেমন লাগছে। এখানে অ্যাডভান্স পেমেন্ট পেয়ে গেছে 5 লাখের, এখানে পার্ট পেমেন্ট পেয়েছে, এখানে ফুল পেমেন্ট পেয়েছে। পেমেন্টের জন্য তো 3টে আলাদা জায়গা আছে, তো সবারই কি এটা হবে নাকি? সবারই কি একই ডেটে ট্যাক্স লায়াবিলিটি অ্যারাইজ হবে? আনসার ইজ ইয়েস। ওয়াই? কারণ কি দেখো জেনারেল প্রভিশনসে আমার কিন্তু পেমেন্ট নিয়ে কোনো কথাই বলা নেই। জেনারেল প্রভিশনসে আমার কিন্তু পেমেন্ট নিয়ে কোনোই কথা বলা নেই। তাই আমি পেমেন্ট যবেই পাই না কেন আমার কিন্তু এখানে বলছে যতক্ষণ না আমি কম্পোজিট স্কিমে পড়ছি ততক্ষণ পেমেন্টের কোনো কাজ নেই। আর বলেই দিয়েছে যে ওয়াই লিমিটেড কোনো কম্পোজিট স্কিমে পড়ছে না, তাই আমি পেমেন্টগুলো দেখবই না। আমি সিম্পলি যেটা দেখব সেটা হলো ডেট অফ ইস্যু অফ ইনভয়েস অর সেকশন 31 যে লাস্ট ডেট ম্যান্ডেটরি সেটার মধ্যে কোনটা পড়ছে। তো দেখো জেনারেলি আমার যদি জানুয়ারি 2 আমার পড়তো, যদি আমি জাস্ট খালি ট্যাক্স ইনভয়েস যেদিন ইস্যু করা হয়েছে সেদিন যদি আমি নিতাম টাইম অফ সাপ্লাই, তাহলে গভর্নমেন্ট কবে টাকাটা পেতো? ফেব্রুয়ারিতে পেতো, 20th ফেব্রুয়ারি। কিন্তু এই রুলের জন্য দেখা যাচ্ছে যে ডিসেম্বর 30th পড়ে যাচ্ছে ইজ দ্য টাইম অফ সাপ্লাই। তাই গভর্নমেন্ট কিন্তু টাকাটা 1 মাস আগে পাবে, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি বেনিফিট টু দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্ট চাইবে যে আমি কত তাড়াতাড়ি টাকা পেতে পারি। ওকে, অ্যান্ড দিস প্রভিশন ইজ applicable over here, date of issue of invoice or section 31. Okay, I hope this was understandable.